মন্টু, তুই রমেশকে ডেকে নিয়ে আয়। ওর বাড়ির জমিটা আমার চাই। যে করেই হোক, ছলে বলে কৌশলে ওর জমিটা আমার নিতেই হবে। আহা মোড়ল বাবু, আপনি এত জমি নিয়ে টেনশন করছেন কেন? আপনি তো ওর কাছে খাজনা পান। ওই টাকা যদি ও না দিতে পারে, তাহলেই তো ওর সব জায়গা জমি আপনি হাতিয়ে নিতে পারবেন। হ্যাঁ রে মন্টু, আমার যে ওই জমি নিতেই হবে। তুই তাড়াতাড়ি রমেশকে ডেকে নিয়ে আয়। ওর ওই জমি আমার লাগবেই লাগবে। মোড়ল বাবু, আপনিও চলুন আমার সাথে। বেটাকে টাইট দিয়ে তারপর জমিটা আমাদের করে নিতে হবে। ওগো, উঠোনের এই ফাঁকা জায়গাটায় যদি লাউয়ের আটি বুনি, তাহলে কেমন হবে বলো তো? হ্যাঁ হ্যাঁ বাবা, তাই বুনে দাও। আমার যে লাউ খেতে খুব ভালো লাগে। ওগো, তুমি এই পাকনা মেয়ের কথায় সায় দিও না তো। এই উঠোনে লাউ গাছ হলে তো আমাদের ঘরের চালায় সমস্যা হবে। ঠিক এমন সময় মোড়ল ও মন্টু তাদের বাড়িটা কেড়ে নেওয়ার জন্য হাজির। সে কি মোড়ল বাবু যে, তাই এই অবেলায় এই গরিবের বাড়িতে তা কি মনে করে এলেন? তোমার বাড়িতে আমরা থাকতে আসিনি, আমরা এসেছি খাজনার টাকা নিতে। তাড়াতাড়ি খাজনার টাকা বের করো। রমেশ, তোর কাছে 3 মাসের খাজনা বাকি, এখনো তুই টাকা দিচ্ছিস না। তাই বাধ্য হয়ে তোর বাড়িতে আসতে হলো আমায়। মোড়ল বাবু, আমার দিনকাল যে ভালো যাচ্ছে না। কোথাও কোনো কাজ কামও পাচ্ছি না। এদিকে জমির ফসলও যে নষ্ট হয়ে গেছে। এখন কি করে আপনার এই খাজনার টাকা দেই বলুন তো? না না না, অমন কথা বললে তো হবে না। আমার আজকেই খাজনার টাকা লাগবে। তুমি কম ঘোরাঘুরি করোনি, এখন তাড়াতাড়ি আমার খাজনার টাকা বের করো। আর আমি সময় দিতে পারবো না তোমাকে। আমাকে আর কিছুদিন সময় দিন মোড়ল বাবু, আমি আপনার সব পাওনা পরিশোধ করে দিব। অনেক সময় দিয়েছে তোমাকে মোড়ল বাবু, এরকম সময় তো কাউকে দেয় না মোড়ল বাবু। তোমাকে দিয়েছে, তবুও তুমি পাওনা পরিশোধ করছো না। এখন এই পাওনা পরিশোধ করো, নয়তো এই জমি জমা সবই আজ থেকে মোড়ল বাবুর হয়ে যাবে। সে কি মোড়ল বাবু, এই জমি নিয়ে গেলে আমরা কোথায় থাকবো? আমাদের যে থাকার মতো আর কোনো জায়গা নেই। অত শত আবেগের সময় নেই এই মোড়লের কাছে। এখনই এই বাড়ি থেকে চলে যা। আজ থেকে এই বাড়ি আমার। এই বাড়িতে তোদের আর কোনো জায়গা নেই। বুঝলে গিন্নি, উপরওয়ালা আমাদের কপালে শুধু দুঃখই লিখেছেন। মোড়ল বাবুর মনে একটু মায়া নেই। কিভাবে যে আমাদের জমিটুকু কেড়ে নিল, এটাই তো ছিল আমাদের শেষ সম্বল। এই বুদ্ধি দিয়েছে ওই মন্টু। গরিবের শেষ সম্পলটুকু কেড়ে নিয়ে ওরা ভালো থাকতে পারবে না। উপরওয়ালা নিশ্চয়ই এর বিচার করবেন। আচ্ছা বাবা, আমরা ভেলায় চড়ে এখন কোথায় যাচ্ছি? জানি না রে মা, উপরওয়ালা যে কোথায় নিয়ে ঠেকাবেন তা একমাত্র তিনিই জানেন। বাবা, আমাদের কি আর কোনোদিন কোনো ঘর হবে না, নাকি এভাবে ভেলায় ভেলায় কাটবে আমাদের জীবন? ওগো, ওই তো একটা দ্বীপ দেখা যাচ্ছে নদীর মাঝে। চলো ওখানে আমরা চলে যাই। হ্যাঁ গো গিন্নি, ওখানে গিয়ে দেখি কোথাও থাকার জায়গা হয় কিনা আমাদের জন্য। বাবা, জায়গাটা তো বেশ সুন্দর। আমরা কি এখন থেকে এখানে থাকবো বাবা? আমাদের তো আর ঘর বাড়ি নেই রে মা, এখানেই যেভাবে হোক থাকতে হবে আমাদের। হ্যাঁ গো, এখানে কিভাবে থাকবো? এখানে তো থাকার মতো কোনো ঘরই নেই। বাবা, তুমি তো ঘর বানাতে পারো। এইখানে বাঁশ খুঁটি দিয়ে একটা ঘর বানিয়ে ফেলো, তাহলেই তো আমরা এখানে থাকতে পারবো।
তুই তো ভালো কথা চিন্তা করেছিস রে মা। আমি দেখি কিভাবে একটা ঘর বানানো যায়। এখানে যদি ঘর বানানো যায় তাহলে তো ভালোই হয়। ওগো, যা করার একটু তাড়াতাড়ি করো গো। সন্ধ্যা হয়ে গেলে আমরা ঘুমাবো কোথায়? ঘর ছাড়া তো শুধু মাটিতে ঘুমানো যাবে না। গিন্নি, তুমি কোনো চিন্তা করো না তো। সন্ধ্যার আগেই একটা থাকার জন্য ছোটখাটো ঘর বানিয়ে ফেলবো। মন্টু, রমেশ বেটাকে তাড়িয়ে দিয়ে অবশেষে এত এত সম্পত্তির মালিক হলাম। হাহা। হ্যাঁ গো মোড়ল বাবু, আপনার যে তারিফ করতে হয়, যা খেল দেখালেন। মন্টু, ওই ঘরটাকে ভেঙে একটা দোতলা বাড়ি করব, সেখানে আমি থাকবো আর কি। অনেক দিনের স্বপ্ন আমার একটা দোতলা বাড়ি করার, কিন্তু এক জায়গায় এত জমি আমি কোথাও পাচ্ছিলাম না। তাই রমেশ বেটাকে কায়দা করে তাড়িয়ে দিয়ে অনেক জমি হাতিয়ে নিলাম, এখানেই ঘরটা তুলবো। আসলেই মোড়ল বাবু, আপনার যে বুদ্ধি, তার তারিফ করতেই হয়। কিভাবে বেটাকে তাড়িয়ে দিলেন! আসলে এর জন্যই আপনি তো গ্রামের মোড়ল। আজ ৩৬ বছর ধরে আমি এই গ্রামের মোড়ল তো আর এমনি এমনি ধরে রাখতে পারিনি। মাথা খাটিয়েই কাজ করতে হয়। তাই তো ৩৬ বছর ধরে এই একই জায়গায় আসি আমি। আচ্ছা মোড়ল বাবু, আমি এক্ষুনি গিয়ে কিছু ঠিকাদার লাগিয়ে দেই, তাহলে ঘরটাকে তাড়াতাড়ি ভেঙে ফেলবে। হ্যাঁ রে মন্টু, তুই তাই যা। বিকেলে আমার সাথে দেখা করিস, তোকে কিছু পাওনা করি দিব। দাদা, তুমি কত সুন্দর ঘর বানিয়েছো। এত সুন্দর ঘর আমি আগে কখনো দেখিনি। আজ থেকে এই বাড়িটা কি আমাদের বাবা? হ্যাঁ রে মা তিতলি, আজ থেকে এই ঘরটাই আমাদের। এই ঘরেই আমাদের থাকতে হবে। ওগো, ঘরটা আসলে অনেক সুন্দর হয়েছে। থাকার ব্যবস্থা তো হলো, এখন আমরা খাবো কি? গিন্নি, এখন তো সন্ধ্যা নেমে এলো। ঘর বানাতে বানাতে এই সন্ধ্যাই হয়ে গেল। কি করব বলো? দুটো মাছ ধরবো, তাও তো ধরতে পারলাম না। যাক, কালকে ধরবো। আজকের রাতটা কোনো রকম কাটিয়ে দাও তো। বাবা, আমিও কালকে তোমার সাথে মাছ ধরতে যাব। সে কাল সকালে দেখা যাবে। এখন ঘুমিয়ে পড়। সকালে যদি উঠতে পারিস তাহলে তোকে নিয়ে যাব। কি মজা, কি মজা! আমি কালকে মাছ ধরতে যাব। বাবা, আমরা কি কাতলা মাছ পাবো? আরে বোকা মেয়ে, মাছ পাবো কিনা তা তো কাল সকালেই বুঝতে পারবো। কি মাছ পাই কে জানে, একমাত্র উপরওয়ালাই ভরসা এখন। এরপর রমেশ এক বুড়ি ও তার নাতনিকে নিয়ে একটা বড় কাতলা নিয়ে বাড়ি ফেরে। ওগো, দেখে যাও কাকে নিয়ে এসেছি। কি হলোটা কি তোমার? এত জোরে জোরে চেঁচাচ্ছ কেন? এ কি, এই বুড়ি মাকে? এদেরকে আবার কোথায় পেলে? গিন্নি, এরা বড়ই অসহায়। এদের ঘর বাড়ি ছিল নদীর পাশেই, কিন্তু হঠাৎ করে পানি বেড়ে ওদের ঘরটা তলিয়ে গেছে। তাই আর কি নিয়ে আসলাম। তা তো ভালো কাজই করেছো, কিন্তু আমাদের কাছে যে তেমন কোনো খাবার দাবার নেই। কাল থেকে তো আমরাই কিছু খাইনি, তাদেরকে কি খেতে দেবো বলো? আরে মা, আমাকে নিয়ে তোরা তো চিন্তা করতে হবে না। তোরা যা খাবি আমাকেও তাই দিবি। আর হ্যাঁ, আমার ব্যাগে যে কিছু চাল আছে, এগুলো দিয়ে কয়েকদিন খেতে পারবো। ওগো, তুমি এত বড় মাছটা কোথায় পেলে? এই তো সকাল সকাল জালটা নিয়ে বের হলাম।
বের হয়ে যদি প্রথম খেয়ালটি দিলাম, অমনি এই কাতলা মাছটা উঠলো। সকালে তো একলা যেতেই মনে চাইছিল না। তিতলিটাকে যে কত ডাকলাম, কিন্তু ও ঘুম থেকে উঠলোই না। সকলের সারাদিনে যে খাটুনি গেল, তাই মেয়েটার শরীরটা হয়তো ক্লান্ত, তাই উঠতে পারেনি, নয়তো খুশিতে লাফাতে লাফাতে যেত। ওগো, আর কথা বাড়িও না তো তুমি। বুড়িমাকে কি এভাবে দাঁড় করিয়ে রাখবে? তাড়াতাড়ি ঘরে নিয়ে চলো, গিয়ে তিতলিকে মাছটাও দেখাও, দেখবে মেয়েটা অনেক খুশি হবে। ও মা, কত বড় কাতলা মাছ! মা, তুমি এই কাতলা মাছটা কোথায় পেলে? আর এই বুড়ি মাকে? আর এই পিচ্চি ছেলেটাই বা কে? দেখো দেখো দিদি ভাই, ওই পিচ্চি মেয়েটা আমাকে উল্টো পিচ্চি বলছে। ও তো নিজেই একটা পিচ্চি। আরে বোকা ছেলে মেয়ে, তোরা কি শুরু করলি? শোন মা তিতলি, এটা তোর দাদা, আজ থেকে তোরা দুই ভাই বোন। আর গোপাল, আজ থেকে তিতলি তোর বোন। কি বললে মা? এটা আমার দাদা? কি মজা, কি মজা! গোপাল দাদা, আজ থেকে তুমি আমার সাথে খেলবে। আরে পাতলা মেয়ে, খেলবে রে খেলবে। তোরা দুজনই তো ঘরটাকে আলো করে রাখবি। আম্মা, আপনি আমার সাথে আসুন, ওরা দুজনে যা করে করুক। এই তিতলি, আবার পানির আশেপাশে যাস না যেন। তুই কিন্তু এমনিতেই সাঁতার কাটতে পারোস না। ওগো, এভাবে তো আর চলবে না, কিছু একটা করে তো খেতে হবে। কি আর করব বলো গিন্নি, এটা তো আর গ্রাম না, এটা তো একটা দ্বীপ। গ্রাম হলে তো তাও চাষবাস করে খেতে পারতাম, এখানে তো তাও করা যাবে না। আরে বাবা, তুমি এত চিন্তা করো কেন? আমরা তো উঠোনে চাষ করতে পারি, উঠোনে তো অনেক জমি আছে। হ্যাঁ রে রমেশ, তুই তো ঠিকই বলেছে, উঠোনটা তো ভালো বড়ই আছে, চাইলে তো এখানে চাষ করতে পারিস। তুমিও যখন বলছো মায়া তো করে, তাহলে ভেবেই দেখি, কিন্তু এখানে কি সবজি চাষ হবে? কাকু, আপনি এত চিন্তা কেন করেন? দ্বীপের মাঝে সবজি চাষ করলে সবজি তো আরো ভালো হবে, কারণ ফাঁকা জায়গা, মাটির যে উর্বরতা অনেক ভালো। ওগো, সবাই যখন এত করেই বলছে, একবার চেষ্টা করে দেখো না, হতেও তো পারে। বসেই তো রয়েছো, একটু চেষ্টা করে দেখো। হ্যাঁ গো গিন্নি, কালকে সবজির আটিগুলো বুনে দিব। আর গোপাল, কালকে একটু আমার সাথে থাকিস তো, একলা এত কাজ কি করতে পারবো? আচ্ছা কাকু, আমি কালকে আপনার সাথে সকালে কাজ করে দিব। অনেক তো কাজ করলি রে গোপাল, এখন আর কাজ করতে হবে না, এখন এই গর্তে আটিগুলো বুনে দিলেই হবে। হ্যাঁ কাকু হ্যাঁ, আজকে আটিটা বুনে দিয়েন, দেরি করে লাভ নেই। হ্যাঁ রে গোপাল, বেশি দেরি করব না, এখন গিয়ে আটিটা একটু ভিজিয়ে বিকেলেই আটিটা বুনে দিব, দেখি কি করে উপরওয়ালা। আচ্ছা কাকু, যদি নদী থেকে কিছু কচুরিপানা এনে দেই, তাহলে কেমন হয় বলুন তো? ভালো বুদ্ধি দিয়েছিস তো গোপাল, তাহলে তো খুবই ভালো হয়। কচুরিপানা তো সারের কাজ করে রে, কিন্তু আমি আবার এগুলো কখন করব? আমার হাতে তো তেমন সময় নেই রে। কাকু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আমি আর তিতলি বেলাটা নিয়ে বের হয়ে কিছু কচুরিপানা নিয়ে আসবো। তাহলে তো খুবই ভালো হয়, তবে সাবধানে যাস, তিতলিটা আবার সাঁতার কাটতে পারে না। গোপাল দাদা, অনেকগুলো কচুরি পানা তো ভেলায় তুললাম, এখন কি করবে এগুলো দিয়ে? আরে তিতলি, কচুরিপানা দিয়ে যদি সবজি চাষ করি, তাহলে তো চারাগুলো অনেক ভালো হবে রে, কারণ কচুরিপানাই তো এক প্রকার সার। তাহলে দাদা, এখন এগুলো নিয়ে বাড়িতে যাব,
আজকে আমরা আটি বুনবো। হ্যাঁ রে তিতলি, হ্যাঁ, তাড়াতাড়ি বাড়িতে যাই, গিয়ে কাকুর কাছে বলি, তাহলে তো এই কচুরিপানা আজকেই ছিটিয়ে দিতে পারবে। ওগো, দেখো দেখো, আমাদের চারাগুলো কত সুন্দরভাবে উঠতে শুরু করেছে। বাহ, চারাগুলো তো আসলেই অনেক সুন্দর হয়েছে। বাবা, এই লাউয়ের চারায় যদি লাউ হয়, আমি লাউয়ের ঝোল দিয়ে মুড়ি মাখা খাবো। আমার লাউ দিয়ে মুড়ি মাখা খুব পছন্দ। শোনো গিন্নি, তোমার পাকনা মেয়ের কথা, এখন পর্যন্ত ফলনেরই দেখা নাই। ও খেতেও চায়, এই চারায় ফলন হয় কিনা তা কে জানে। দেখি আগে ফলন হোক, তারপরে খাবি। রমেশ, তুই এত চিন্তা করিস নে, এই চারা থেকে নিশ্চয়ই ভালো ফলন হবে। কারণ চারাগুলো দেখেছিস কত সুন্দর মোটা মোটা উঠেছে। সবকিছুই তো ভালোভাবে হয়েছে, এখন বাকিটা উপরওয়ালার কৃপা। হ্যাঁ গো গিন্নি, এখন কিছুটা দিন অপেক্ষা করলেই বোঝা যাবে কেমন ফলন হবে নাকি হবে না। গিন্নি, এখন ঘরে চলো, পেটে যে বেশ ক্ষুধা পেয়েছে। বাবা, ওই দেখো কত বড় লাউ। আমি ওই লাউটাকে খাবো। খাবি রে মা, খাবি, তোর যত ইচ্ছে তুই লাউ খাইস। গিন্নি, এত লাউ তো আমরা একারা খেতে পারবো না। রমেশ, তুই একটা কাজ কর, এই নদীটার উত্তর পাশ দিয়ে ওপারে গেলে সেখানে একটা বাজার আছে, ওখানে নিয়ে গিয়ে কিছু লাউ বিক্রি করে আয়। তা তুমি ঠিক কথাই বলেছো, বাজারে নিতে পারলে তো মেলা দাম মিলতো, কিন্তু আমি তো এখানে বাজার ঘাট কিছুই চিনি না, আর লাউ নিয়ে উপরেও বা কিভাবে যাব। আরে কাকু, এত চিন্তা করছেন কেন? আমি তো আছি, বেলায় করে উপরে নিয়ে যাব লাউ, আর উপরের বাজারটা তো আমি চিনি, কোনো চিন্তা করবেন না, উপরের সব কিছুই আমার চেনা। বাবা, আমিও তোমাদের সাথে যাব। আমার খুব ইচ্ছা বাজারে গিয়ে লাউ বিক্রি করব। আরে বোকা মেয়ে, তোরে আমি আরেকদিন নিয়ে যাব, এখন তো আমি নিজেই চিনি না, তোকে আবার কি করে নিব বল। ওগো, তোমাদের সাথে ওকেও নিয়ে যাও না, কি সমস্যা? মেয়েটা ঘরে একা একা কি করবে? আচ্ছা কাকিমা, আমাদের সাথে তিতলিকে নিয়ে যাব, তিতলি বসে বসে বাজারে বিক্রি করবে, আর আমরা পাইকারি খুঁজে এনে ওর কাছে আনবো। কি মজা, কি মজা! আমিও যাব বাজারে। কাকু, এই দেখুন লাউ, একদম তাজা তাজা সবজি। এই বাজারে এর থেকে ভালো সবজি আর কোথাও পাবেন না আপনি, কিনলে এখান থেকেই কিনেন। হ্যাঁ, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, এই পুরো বাজারের মধ্যে এই সবজিগুলো তো ভালোই দেখাচ্ছে। তা ভাই, আপনার সবজি একসাথে বিক্রি করবেন আমার কাছে? সব সবজি একসাথে কিনবেন? সব সবজি যদি একসাথে কিনেন তাহলে তো আমাদেরই ভালো, আমাদের আর বসে থাকতে হবে না, তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবো। শুনেন ভাই, আমি আপনাদের ঠকাবো না, সবজির যে দাম সে তুলনায় আপনাকে আমি কিছু টাকা বাড়িয়ে দিব, যদি আপনারা প্রতি রোববার এসে আপনাদের সবজি আমাকে দিয়ে যান। আচ্ছা কাকু, আপনি একদম চিন্তা করবেন না, আমরা প্রতি রবিবার দিয়ে যাব আপনাকে সবজি। এখন এইগুলোর টাকা দিন। আচ্ছা, তাহলে ওই কথাই রইলো,
কথা কাজে যদি মিল থাকে তাহলে আপনাদের সব সবজি আমি কিনে নিব। ঠিক আছে, আপনি সব সময় আমাদের কথা কাজে মিল পাবেন, কোনো সমস্যা নেই। আমরা প্রতি রোববার এসে আপনাকে সবজি দিয়ে যাব। এরপর রমেশ পাইকারিওয়ালার কাছে প্রতি রবিবার ফসল দিয়ে আসে। ধীরে ধীরে রমেশের অনেক টাকা হয়। তখন সে চিন্তা করে, ওগো, আমাদের তো আর টাকা পয়সার কমতি নেই। এখন চলো গ্রামে, ওই রক্তচোষা মোড়লকে একটা তো সাহেস্তা করতেই হয়। হ্যাঁ গো, ওই বেটা মোড়ল আমাদের সব জায়গা জমি কেড়ে নিয়েছিল। তখন আমরা অসহায় ছিলাম, এখন আমরা ওই বেটাকে গ্রাম ছাড়া করব। হ্যাঁ বাবা, আমাদের অনেক অপমান করেছিল। মোড়লবাবুকে যে করেই হোক এই অপমানের জবাব দিতেই হবে। কাকু, আমরাও আছি আপনাদের সাথে, আপনি কোনো চিন্তা করবেন না। মোড়লকে কিভাবে গ্রাম ছাড়া করতে হয় সে আমার ভালোই জানা আছে, আপনি শুধু আমাকে নিয়ে চলুন। চল রে চল গোপাল, তাহলে গিয়ে দেখি ওই গরিবের রক্তচোষা মোড়লকে কিভাবে গ্রাম ছাড়া করতে হয়।